সিলেটের সড়ক মহাসড়কে গাড়ি চললেই ধুলায় ঢেকে যায় চারপাশ। নির্মাণ কাজ ও খানাখন্দকে দুষছেন বাসিন্দারা। বাড়ছে শ্বাসতন্ত্রের রোগের সংখ্যা, বাড়তি সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞের। দখল দূষণ আর নাব্য সংকটে, অস্তিত্ব সংকটে ময়মনসিংহ বিভাগের শতাধিক নদ নদী। শুরু হয়ে পড়েছে বেশিরভাগ প্রাকৃতিক জলাধার। প্রাণ ফেরাতে উদ্যোগ নেওয়ার দাবি। এবং জুলাই বিপ্লবে হতাহতদের পরিবারে হতাশা আর আক্ষেপ। হবিগঞ্জে 16 পরিবারে এখনো পৌঁছায়নি সরকারি অনুদান। বাড়ি বিক্রি করে চিকিৎসার টাকা জোগাড় করছেন অনেকে। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছে আমি ওমর ইনাম। সড়ক দিয়ে গাড়ি চললেই ধুলায় ঢেকে যায় চারপাশ। সিলেট ঢাকা মহাসড়ক সহ বিভিন্ন সড়ক মহাসড়কের নির্মাণ কাজ ও খানাখন্দের কারণে এমন দশা সিলেটবাসীর। এতে বাড়ছে শ্বাসকষ্টজনিত রোগের সংখ্যা। শুষ্ক মৌসুমে বাড়তি সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞের। নওশাদ আহমেদ চৌধুরীর ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। সড়কের পাশে গাঢ় সবুজের পাতাগুলো ধুলায় ধূসর বর্ণ ধারণ করেছে। শুধু গাছগাছালি নয়, সড়কের পাশের বাড়িঘর, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানও যেন ধুলাময়। শুকনা মৌসুম এলেই সড়কের পাশের ব্যবসায়ীদের ধুলাবালুর ভোগান্তি পোহাতে হয়। মাস্ক লাগিয়েও রক্ষা পাচ্ছেন না তারা। আমাদের ধুলাবালির জন্য চলা অসম্ভব হয়ে গেছে। পানি মারে না তারা, আমরা শুনি এখানে ডেইলি 3 বার পানি মারার কথা। রাস্তাটা তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যায়, তাহলে আমাদের অনেক ভালো হবে এবং প্রত্যেকে যারা রয়েছেন তাদের অনেক ভালো হবে। ধুলাবালুর কারণেই শ্বাসকষ্ট সহ নানা সমস্যা নিয়ে শিশু, নারী, পুরুষ সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে ভিড় করছেন। ধুলাবালু প্রবণ এলাকা এড়িয়ে চলার পাশাপাশি মাস্ক ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের। ধুলাবালুতে যাদের অ্যালার্জি আছে তাদেরকে যদি তারা মাস্ক ব্যবহার করেন তাহলে কিন্তু তারা সুস্থ থাকবেন। এবং যে একটু শীত বা কতটুকু ঠান্ডা লাগবে এই বিষয়ে যে কাপড়, ঠিকমতো কাপড় পরিধান করে। সিলেট ঢাকা মহাসড়ক সহ বিভিন্ন সড়ক মহাসড়কের নির্মাণ কাজ ও খানাখন্দের কারণে এমন দশা সিলেটবাসীর। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দখল দূষণ আর নাব্য সংকটে, অস্তিত্ব সংকটে ময়মনসিংহ বিভাগের শতাধিক নদ নদী। দুপার সংকীর্ণ হয়ে বেশিরভাগই সরু হয়ে গেছে। প্রাকৃতিক এসব জলাধারের প্রাণ ফেরাতে উদ্যোগ নেওয়ার দাবি পরিবেশবাদীদের। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ওবায়দুল হকের রিপোর্ট। ব্রহ্মপুত্র নদ গত 5 বছর ধরে কাগজে কলমে এর খনন কাজ চলছে, অথচ নেই দৃশ্যমান অগ্রগতি। গভীরতা বাড়ার বদলে নদের বুকে জেগে উঠেছে চর, যেখানে চাষাবাদ করার পাশাপাশি নির্মাণ করা হয়েছে স্থাপনা। একই চিত্র ময়মনসিংহ জেলার অর্ধশতাধিক নদ নদীর। আগে নদী বড় আছিল, এখন নদী খাল হয়ে গেছে। নতুন নতুন ঘর দিয়া এই নদীর জায়গা দখল করে নিয়েছে। দখল দূষণে বিলীনের পথে বিভাগের অন্য 3 জেলার নদ নদীও। শেরপুরে 11টি নদীর মধ্যে মালিঝি, মহারশি, ভোগাই, চেল্লাখালী নদীতে কিছুটা পানি প্রবাহ থাকলেও বাকিগুলো মৃতপ্রায়। জামালপুরে রয়েছে ছোট বড় 15টি নদী। সময়ের পরিক্রমায় গতিপথ বদলেছে যমুনা। এদিকে তীর দখল করে স্থাপনা নির্মাণের কারণে খালে পরিণত হয়েছে নেত্রকোনার মগরা নদী। গতিপথ পরিবর্তন হয়েছে অনেক নদীর। কাগজে কলমে জেলায় 94টি নদীর অস্তিত্ব থাকলেও বাস্তবে খুঁজে পাওয়া দুষ্কর। নদী খেকুদের হাত থেকে নদীগুলোকে রক্ষার দাবি স্থানীয়দের। মগরা নদীর উচ্ছেদ অভিযান দ্রুত সম্পন্ন করা হোক। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট বিভাগের। দ্বিতীয় পর্যায়ে যে প্রকল্পটা আছে ওটা ডিউবি প্রক্রিয়াধীন, ওইটা যদি সরকার অনুমোদন হয়, অনুমোদিত হয়, তাহলে সেই অনুযায়ী আমরা নদী খনন কার্যক্রম অব্যাহত রাখবো। জাতীয় নদী রক্ষা কমিশনের কাছে পাঠানো তালিকা অনুযায়ী ময়মনসিংহ বিভাগের 4 জেলায় নদ নদীর সংখ্যা 179টি। আর এসব জলাধারে দখলদার রয়েছে 3445 জন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। এ নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে জামালপুরের ফয়েজদারি এলাকায় আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম ও নেত্রকোনায় আছেন আলপনা বেগম। প্রথমে যাচ্ছে জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর, আমি এই মুহূর্তে আছি জামালপুর শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র
নদে আপনারা যদি ব্রহ্মপুত্র নদ সম্পর্কে বলি যে জামালপুর জেলায় এই ব্রহ্মপুত্র নদে আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু শুকনো মৌসুমে 30 থেকে 40 মিটার পানি থাকার কথা তলদেশে, কিন্তু নদীটি কিন্তু একদম শুকিয়ে মরা নদীতে পরিণত হয়েছে। এছাড়া যদি একটু তথ্য জানাই যে জামালপুর জেলায় কিন্তু 15টি নদ নদীর অবস্থা কিন্তু একই অবস্থা। এই নদীগুলি কিন্তু দখল এবং দূষণ এবং আবর্জনার কারণে কিন্তু নদীগুলি এখন ভরাট হয়ে ঠিক খালে এবং নালায় পরিণত হয়েছে। তো নদী পাড়ের মানুষের সাথে কথা বলে যেটি জেনেছি যে এ এলাকায় যে নদীগুলি আছে সেগুলি বিভিন্নভাবে অপরিকল্পিত বাঁধ সৃষ্টি করে কিন্তু দিনের পর দিন দখল হয়ে গেছে এবং দখল এবং আবর্জনা ফেলে কিন্তু এই নদীগুলিকে ভরাট করা হয়েছে। তো আমরা নদী সংরক্ষণ কমিটির তাদের সাথে কথা বলেছি, নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে আমরা দীর্ঘদিন যাবৎ জামালপুর জেলার যে নদ নদীগুলি যে ভরাট হয়ে যাচ্ছে সেটি নিয়ে কিন্তু তারা দীর্ঘ সময় আন্দোলন করেছে, কিন্তু প্রশাসনের কাছ থেকে তেমন কোনো তারা সাড়া পাননি। এবং আমি যদি বলে রাখি যে জামালপুর এবং জামালপুরের ইসলামপুর উপজেলায় কিন্তু রয়েছে যমুনা নদী এবং জামালপুর শহর কিন্তু ব্রহ্মপুত্র নদী রয়েছে। এই দুটি নদী কিন্তু এখন প্রায় বলা চলে যে ভরাট হয়ে গেছে, নদী কিন্তু এখন নালায় পরিণত হয়েছে। পার্শ্ববর্তী একটা নদীর কথা যদি বলি যে জিনাই নদী, এই নদীটিও কিন্তু একটা সময় খুব জামালপুর জেলার বড় নদী হিসেবে পরিচিত ছিল, সেই নদীটিও কিন্তু এখন নালা এবং খালে পরিণত হয়েছে। তো এই ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোনো নদী রক্ষায় কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে যে নদী রক্ষা কমিটির নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছে। তো আমি এখন নেত্রকোনা জেলার নদ নদী নিয়ে কথা বলতে চলে যাচ্ছি। সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার আলপনা বেগম, আমরা এখন চলে যাচ্ছি তার কাছে। নেত্রকোনা জেলা আসলে একটি নদী বিধৌত জেলা এবং চারপাশ থেকে এই জেলার নদীর সংখ্যা আগে অনেক বেশি থাকলেও এখন দেখা গেছে যে 4-5টি এই প্রধান নদী ছাড়া আর কোনো নদীই নেই, নদীর অস্তিত্বই নেই। যেমন দেখা গেছে যে নেত্রকোনা জেলার এই মগরা নদী জেলা শহরকে পেঁচিয়ে রাখা একটি চমৎকার নদী ছিল, যে নদীকে কেন্দ্র করে নেত্রকোনা শহর গড়ে উঠেছিল। আজকে সেই নদী দখল দূষণে একদম অস্তিত্ব সংকটে পড়ে গিয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি মুক্তারপাড়া যে ফুট ওভার ব্রিজের এই নিচেই, সেই জায়গাটি ঠিক মাঝখানে নদীর, এটি পুরাটাই মাঝখানটাই আপনার এই যে মাটিতে ভরাট হয়ে আছে এবং যে ব্রিজগুলো আগে হয়েছিল সেই ব্রিজগুলো এই নদীকে নষ্ট করে দেওয়ার মানে একেবারে অস্তিত্ব সংকটে ফেলে দেওয়ার এক প্রধান কারণ। এছাড়া হচ্ছে যে দূষণ তো আছেই, পাশাপাশি হচ্ছে যে দখল যে একটা রয়েছে, দখল বাণিজ্য এবং নদীর দুই পাশ ঘিরে বাসা বাড়ি স্থাপনা, বিভিন্ন প্রতিষ্ঠান সহ সকল কিছু। এবং একটি ব্যাপার, এই সারা দেশে যখন 2019 এবং 20 সনে নদীর উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল, তো সিএস মূলে সারা দেশে অভিযান উচ্ছেদ হলেও এই নেত্রকোনা মগরা নদী কিন্তু বিআরএস মূলে অভিযান পরিচালনা করা হয়েছে এবং শুধুমাত্র যে দরিদ্র শ্রেণীর কিছু বাসাবাড়ি ওগুলো ভাঙচুর করা হয়েছিল লোক দেখানো কাগজে পত্রে। পানি উন্নয়ন বোর্ডের সেগুলোকে আমরা তেমন ভাবে দেখিনি, শুধুমাত্র কাগজে কলমে তারা উদ্ধার দেখিয়েছে। কিন্তু মূলত হচ্ছে যে নদীর আরো যদি দেখা যায় যে 3-4 বছরে যে নদীর আরো নতুন নতুন স্থাপনা দিয়ে নদীর দখল করা হয়েছে এবং শুধু এই মগরা নদী না, শুধু দেখা গেছে যে দুর্গাপুরে যে সোমেশ্বরী নদী রয়েছে সেটিতেও মানে অবৈধভাবে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করে সেই নদীকেও মেরে ফেলা হয়েছে। তো এই যে এই নদীগুলোকে এবং স্থানীয়দের একটা দাবি যে নদীগুলোকে অচিরেই উদ্ধার করে দখল উচ্ছেদ করে নদীগুলোকে নান্দনিক করে এবং খনন করে সেই নদীর নাব্যতা ফিরিয়ে দেয়া, সেটি নাব্যতা ফিরিয়ে দিলে এই শহর বাঁচবে, এই জেলা বাঁচবে। তো আমার কাছে এই আজকের যে নেত্রকোনা নদ নদীগুলো হারিয়ে যাওয়ার যে অস্তিত্ব সংকটে তার ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম নেত্রকোনা ও জামালপুরে। এদিকে ময়মনসিংহ অঞ্চলের নদ নদীর অস্তিত্ব সংকট নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে ময়মনসিংহ নগরের কাঠগোলা এলাকায় আছেন সহকর্মী ওবায়দুল হক। তার সঙ্গে যুক্ত হচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শহীদুজ্জামান সরকার। সরাসরি যাচ্ছে সেখানে। ওবায়দুল,
সরকারি তালিকা অনুযায়ী ময়মনসিংহ বিভাগে ১৭৯টি নদ নদী রয়েছে, তবে যার বেশিরভাগই অস্তিত্ব সংকটে ভুগছে দখল, দূষণ আর নাব্যতা সংকটে। আমরা সেই চিত্র দেখিয়েছি রিপোর্টে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমার সঙ্গে যুক্ত হবেন ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহীদুজ্জামান সরকার। আপনাকে শুরুতে স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছে জানতে চাই যে দীর্ঘদিন যাবৎ আপনারা কাজ করছেন এবং এই বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে, কিন্তু নদীর যে অস্তিত্ব সংকটে সেটি দিন দিন সেটি কিন্তু বেড়েই যাচ্ছে, আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি। এটি আসলে কেন এমনটি হচ্ছে? আসলে ধন্যবাদ আপনাকে। নদীর যে অস্তিত্ব সংকট, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন সময়ে নদী, খাল, জলাশয় খনন করে থাকে। তারই আওতায় আমরা দেখেছি যে অনেক সময় নদীর মধ্যে নদীকে সংকুচিত করে খুব ছোট সাইজের স্মল স্ট্রাকচার নির্মাণ করা হয়, ব্রিজ, কালভার্ট। এই কারণে নদীর প্রবাহ স্বাভাবিকভাবে বাধাগ্রস্ত হয়। এছাড়াও রয়েছে নদীর স্ট্রাকচারের যে বটম স্ল্যাবটা, সেটাও আসলে বিভিন্ন ডিপার্টমেন্ট কাজ করে। এই ডিপার্টমেন্টগুলো বটম স্ল্যাবটাও অনেক উপরে তৈরি করে, নদীর যে ডিজাইন বেড লেভেল যে লেভেলে যাওয়ার কথা তার চেয়ে উপরে তৈরি করায়, সেখানেও প্রবাহ বাধাগ্রস্ত হয়। এই বিষয়গুলো রয়েছে। এছাড়াও রয়েছে যেমন আমাদের ময়মনসিংহ জেলায় বর্তমানে আইমান নদী, কাঁচামাটিয়া নদী, এই দুইটি নদীর খননের কার্যক্রম অব্যাহত আছে। কিন্তু নদীর উৎসমুখ ভরাট হয়ে যাওয়া, দখল হয়ে যাওয়া এবং সিএস ম্যাপে এর নদী সম্পত্তি না থাকায় ব্যক্তি মালিকানায় রেকর্ড হয়ে যাওয়ায় এই নদীগুলো কিন্তু আর ব্রহ্মপুত্রের সাথে কানেকশনও নেই। অর্থাৎ ব্রহ্মপুত্র নদীর পানি যে সেখানে ডাইভার্ট হয়ে যাবে, নদীর প্রবাহ আগের অবস্থায় ফিরে আসবে, সেই অবস্থায়ও নেওয়ার সুযোগ নেই। সেক্ষেত্রে বিপুল পরিমাণ জমি অধিগ্রহণ করে আমাদের খনন কার্যক্রম পরিচালনা করতে হবে। এছাড়াও আমরা একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করেছি, সোয়াই নদী, নেত্রকোনা জেলায় সোয়াই নদী খননের সময় নদীর ৪৬ কিলোমিটার, নদীর মাঝখানে ২ কিলোমিটার নদী ব্যক্তি মালিকানা ধারায় রেকর্ড হওয়া, সেই সিএস রেকর্ড থেকেই ব্যক্তি মালিকানায় রেকর্ড হওয়া। এখন এইসব ক্ষেত্রে জনগণ বা জনসাধারণ যদি স্বেচ্ছায় উদ্যোগী হয়ে নদীর খননের জন্য জায়গা প্রদান করে, সেই ক্ষেত্রে হয়তো নদীটা সম্পূর্ণরূপে খনন করা সম্ভব হবে। আর সেটা যদি না হয়ে থাকে তাহলে পরবর্তীতে আমাদের অধিগ্রহণের মাধ্যমে এই অংশটুকু খনন করে এই নদী সম্পূর্ণ প্রবাহ। নদীগুলোর মরণ দশা আসলে আমরা দেখতে পাচ্ছি, পুরো বিভাগের চিত্র একই ধরনের। আসলে এই প্রাণ ফিরিয়ে আনতে আসলে কি করলে এই নদীগুলো প্রাণ আসলে ফিরবে আপনার মনে হয়? নদী প্রাণ ফিরবে প্রাকৃতিক কিছু কারণ আছে, যে কারণে যেগুলোতে আমার হাত নাই। আবার উজানের দেশগুলো, ভারত, চীন, নদী যে পাউরিয়ান ফ্লো ডাইভার্ট করতেছে, সেইখানেও আমাদের আসলে এটা আন্তর্জাতিকভাবে আমাদের আলাপ আলোচনার মধ্যে সমাধান করতে হবে। কিন্তু এছাড়া প্রাকৃতিক কারণ রয়েছে, যেমন ভূমিকম্পের কারণে যমুনা একটা নালা ছিল, এখন ব্রহ্মপুত্র দিয়ে আর সে আগের ফ্লোটা আসে না, যমুনা দিয়ে আমাদের ব্রহ্মপুত্রের মূল ফ্লোটা চলে যায়, এই একটি বিষয় রয়েছে। এছাড়াও প্রাকৃতিক কারণ ছাড়াও যে মানুষসৃষ্ট যে কারণগুলো রয়েছে, সেগুলো আমাদের আসলে খুব সলভ করা প্রয়োজন বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে, বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে, সমন্বয়ের মাধ্যমে। এবং বিশেষ করে নদীর মধ্যে যদি কোনো স্ট্রাকচার নির্মাণ করতে হয়, সেইটা যথাযথ পরিকল্পনা মাফিক এবং স্টাডির ভিত্তিতে হওয়া প্রয়োজন। আর প্রবাহ অনেক সময় ন্যাচারাল কারণেই, যেমন আমাদের এই ব্রহ্মপুত্রের সাথে কানেক্টেড নরসুন্দা নদী রয়েছে, সেই নরসুন্দা নদী এখন সবাই আশা করে যে সেই পূর্বের অবস্থায় ফিরে যাবে, কিন্তু ব্রহ্মপুত্রের যেখানে নদী পানি সমতল বর্ষাকালে যা থাকে আর এর ধনু নদীতে এই যে ডিফারেন্স, এটা খুবই কম, এখন মাত্র 2 মিটার। এই 2 মিটার হেড ডিফারেন্স আসলে আগের অবস্থায় নদী ফিরিয়ে নেওয়া খুব টাফ। এটা নিয়েও স্টাডি চলমান আছে। তো সব ক্ষেত্রেই প্রতিটি জেলায় আমাদের আসলে প্রপার স্টাডির মাধ্যমে কি করা যেতে পারে বর্তমান বাস্তবতা থেকে সেই কর্ম পরিকল্পনা আসলে আপনি নিতে চান। আমি কথা বলেছি পরিবেশ অধিদপ্তর এবং বিভাগীয় প্রশাসনের কাছে। তারা যেমনটি বলেছেন যে দখলগুলো রয়েছে সেটি উচ্ছেদে তারা কাজ করবেন। আসলে তারা বিভিন্ন আশ্বাস তারা দিয়েছেন, তবে মানুষ বলছে যে শুধু আশ্বাসেই সীমাবদ্ধ নয়, আসলে তারা যেন কার্যকর পদক্ষেপ তারা নেয়, এমনটি আসলে তারা চান। তো এই ছিল আমার কাছে নদ নদী নিয়ে আলোচনা সবশেষ। সরাসরি যুক্ত ছিল ময়মনসিংহ। হিম বাতাসে নাকাল উত্তর পূর্বাঞ্চল, ছন্দপতন ঘটছে স্বাভাবিক জীবনযাত্রায়। প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে সিলেট বিভাগ। সন্ধ্যা থেকে পরদিন দুপুর পর্যন্ত থাকছে শীতের দাপট। বেশি বিপাকে পড়ছেন নিম্ন আয়ের মানুষ। কাজের সন্ধানে বাইরে বের হয়ে না পেয়ে ফিরে যাচ্ছেন কেউ কেউ। কনকনে বাতাস থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে উষ্ণ হওয়ার চেষ্টা অনেকের। এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালেও বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। শয্যা ছাড়িয়ে মেঝেতেও চলছে চিকিৎসা। এ অবস্থায় শিশু ও বয়স্কদের ক্ষেত্রে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। 2009 সালে বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন হয়েছে।
সকালে 3 দফা দাবি নিয়ে জামালপুর, হবিগঞ্জ ও নেত্রকোনায় মানববন্ধন করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। তাদের দাবি, দীর্ঘ 15 বছর ধরে বিনা অপরাধে অনেকেই কারাগারে আছেন। তাদের মুক্ত এবং চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণ দিয়ে পুনরায় বহালের অনুরোধ করেন তারা। এছাড়া স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন বিডিআর সদস্যকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের পরিবারে এখন শুধুই হতাশা আর আক্ষেপ। ভালো নেই হবিগঞ্জে নিহত 16 পরিবারের সদস্যরা। অধিকাংশ পরিবারে এখনও পৌঁছেনি সরকার ঘোষিত আর্থিক অনুদান। আর আহতরা কেউ কেউ ভিটে বাড়ি ও গোয়ালের গরু বিক্রি করে জোগাড় করছেন চিকিৎসার খরচ। রাশেদ আহমদ খানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। অনেক সময় রাত্রেও কান্দে উঠে আমার ভাইয়া দিয়ে আনা ভাইয়া আনা, অনেক সময় কান্না করে ভাইয়া আমার লাগে মজা লইয়া ভাইয়া। অনাহারে অর্ধাহারে বেঁচে থাকার লড়াই চলছে জুলাই বিপ্লবে নিহতের অধিকাংশ পরিবারে। প্রিয়জনকে হারিয়ে মুষড়ে পড়েছেন স্বজনরা। সন্তানের মুখে বাবা ডাক শোনার আগেই পুলিশের গুলিতে পৃথিবী থেকে বিদায় নেন হবিগঞ্জের রিপন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চোখে অন্ধকার দেখছেন তার স্ত্রী। ব্যক্তিগত সাহায্য সহযোগিতা নিয়ে চলছে অভাবের সংসার। আমার শিশু বাচ্চা মারা গেছে, আমার শিশু বাচ্চার উপযুক্ত বিচার আমরা পাই। আমরা কোনো অনুদান কোনো সরকারি আমরা পাইছি না। আমার প্রতি কত সব কথাবার্তা দিয়ে আমার কত সুন্দর বুঝাইতো। এই ছেলেটার দ্বারা আমরা চলছি, এখন আমরা গরিব মানুষ, আমরা দিনমণি আনি হাই। ছাত্র জনতার আন্দোলনে পুলিশ ও নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডবে হবিগঞ্জে 16 জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে একজন পুলিশ ও একজন সহকর্মীকেও পিটিয়ে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন অন্তত শতাধিক ছাত্র জনতা। আহতরা কেউ কেউ ভিটে বাড়ি ও গোয়ালের গরু বিক্রি করে জোগাড় করছেন চিকিৎসা খরচ। এখনও উপযুক্ত সম্মান বা অর্থ কোনো কিছুই মেলেনি হতাহত পরিবারে। তাদের নীরব হাহাকারে শুধুই ঝরছে আক্ষেপ আর হতাশা। যারা নিরীহ আছে তাদের আয় ব্যয় কিছুভাবে সংসার চলে না। আমার ভূতের গুলি হাইয়ে মরে গেছি, অনেক বাচ্চা কাচ্চাও আছে, আমিও আছি, আমরা তো কোনো সন্দেহ নাই। মারা যাওয়ার পরে যে যে যা দিচ্ছে আমরা হয়েছি না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা শহীদ হয়েছেন তারা খুব দ্রুত তাদের ত্রাণ সহায়তা কার্যক্রম বা অন্যান্য যে সরকার থেকে সহায়তাগুলো যেগুলো পাওয়ার কথা সেগুলো তারা দ্রুত পেয়ে যাবেন এবং এগুলো চলমানও রয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে হবিগঞ্জে মামলা হয়েছে 18টি, এর মধ্যে থানায় 16টি ও আদালতে 2টি। সময় সংবাদ, হবিগঞ্জ। জামালপুরের ইসলামপুর পৌরসভায় পাকা সেতু নির্মাণ হলেও নেই সংযোগ সড়ক। এতে সেতুটি ব্যবহার করতে না পারায় আশপাশের 4 গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছেন। তবে শিগগিরই সংযোগ সড়ক নির্মাণের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। খালের মাঝখানে নির্মাণ করা হয়েছে পাকা সেতু, তবে দুই পাশে নেই কোনো সংযোগ সড়ক। সেতুটি ব্যবহার করতে না পেরে 4 গ্রামের 1000-এর বেশি মানুষ দুর্ভোগে। 2023 সালের নভেম্বরে শেষ হয় জামালপুরের ইসলামপুর পৌরসভার কাচিহারা এলাকার খালে 10 ফুট দীর্ঘ ও 5 ফুট প্রস্থের পাকা সেতু নির্মাণ কাজ। অথচ সেতুর দুই পাশে নির্মাণ করা হয়নি কোনো সংযোগ সড়ক। রাস্তার প্রয়োজন হিসেবে খাল হিসেবে কিন্তু ওই ব্রিজ হয় নাই, ব্রিজ কোনো কাজও হয় নাই, ওই একবারের জন্যই দিয়েছে আর টেহা কয়টা খালি আত্মসাৎ করছে। তবে শিগগিরই সংযোগ সড়ক নির্মাণের আশ্বাস পৌরসভা কর্তৃপক্ষের। মাটি আমাদের ভরাট ছিল কিন্তু সেটা ধুয়ে হয়তো বাইরে চলে গেছে। আমরা সেই ব্রিজের ভরাট করা সেই ভাঙ্গাইটাকে সচল করার জন্য আমরা ভবিষ্যতে এখানে আমরা মাটি ভরাট করে এটা আমরা সচল করব। কাচিহারা এলাকার সেতু নির্মাণে ব্যয় হয় 37,21,170 টাকা। সময় সংবাদ, জামালপুর। বরফকল বন্ধ থাকায় বিপাকে নেত্রকোনার মোহনগঞ্জে মৎস্য অবতরণ কেন্দ্র ব্যবহারকারীরা। বাইরে থেকে বরফ পরিবহন করতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে ব্যবসায়ীদের। অন্যদিকে মাছে বরফ দিতে না পারায় কম দামে বিক্রি করতে হচ্ছে জেলেদের। এ নিয়ে বিদ্যুৎ সংকটের অজুহাত মৎস্য অবতরণ কেন্দ্র কর্তৃপক্ষের, তবে চাহিদা অনুযায়ী সরবরাহের আশ্বাস পল্লী বিদ্যুৎ সমিতির। আলপনা বেগমের পাঠানো তথ্য ও আবু সুফিয়ানের ছবি নিয়ে রিপোর্ট। 2017 সালে নেত্রকোনার মোহনগঞ্জে মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ করে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন। 3 বছর পর 2020 সালে উৎপাদনে আসে সেখানের বরফকল, কিন্তু 2 বছর পর 2022 সালে হঠাৎই বন্ধ হয়ে যায় সেটি।
ব্যবসায়ীরা জানান শুরুর দিকে অবতরণ কেন্দ্রে 57 জন আড়তদার থাকলেও বর্তমানে আছেন 47 জন। বরফকলে উৎপাদন না থাকায় বাইরে থেকে বরফ পরিবহন করতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। অন্যদিকে মাছে বরফ দিতে না পারায় কম দামে বিক্রি করতে হচ্ছে জেলেদের। কেন্দ্রে বরফকল চালু থাকতে 380 কিলোওয়াট বিদ্যুৎ অপ্রত্যাশিত লোড, আমরা প্রায় 280 বা 310-20। এই কারণে আমরা অনেকটাই বিদ্যুতের কারণে বরফকলটি আমরা সঠিকভাবে চালাতে পারিনি। বরফ না থাকাতে আমাদের মাছ ঠিকমতো রপ্তানি আপনার ঢাকা দিতে পারেনি, না দেওয়াতে আমাদের মাছ অনেক নষ্ট হয়েছে। যারা পাইকার তাদের জন্য কিছুটা সেডের ব্যবস্থা করলে আরো একটু ভালো হইতো। এই জায়গায় বেচতে গেলে বরফ পাওয়া যায় না, বরফ বানানো লাগে যে ফাটপট্টির মুত্তাইকে। বিদ্যুৎ সংকটের অজুহাত অবতরণ কেন্দ্র কর্তৃপক্ষের, আর চাহিদা অনুযায়ী সরবরাহের দাবি পল্লী বিদ্যুৎ সমিতির। বিদ্যুতের ভোল্টেজ কম থাকা এবং অতিরিক্ত পরিমাণে লোডশেডিং থাকার কারণে আমাদের বরফকলের প্রোডাকশনটা আমরা চালিয়ে যেতে পারি নাই। জেনারেশনের প্রাপ্তি সাপেক্ষে আমরা যে বন্টন পাই সেই হিসাবে বিদ্যুৎ দেওয়া হয়। যখন লোডশেডিং এর অবস্থা থাকে, জেনারেশন খারাপ থাকে, তখন তারা কম পায়। মোহনগঞ্জ মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণে ব্যয় হয় 29 কোটি 53 লাখ টাকা। বরফকলটি চালুর প্রথম অর্থ বছরে আয় করেছিল 17,07,680 টাকা। পরের অর্থ বছরে আয় হয় 15,03,360 টাকা। সময় সংবাদ, নেত্রকোনা। মৌলভীবাজারের হাকালুকি হাওরের পতিত জমিতে চাষ হচ্ছে সরিষা। অনুকূল আবহাওয়ায় ফলনও হয়েছে আশানুরূপ। স্থানীয় ভোজ্য তেলের চাহিদা মিটিয়ে অন্যত্র সরবরাহ করার আশা কৃষকের। প্রতি বছর বর্ষা মৌসুমের পর জমি পতিত থাকত দেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি। গত কয়েক বছর ধরে সেখানে চাষ হচ্ছে রবি শস্য সরিষা। কৃষকরা বলছেন বাড়ি 14, 15 ও 17 জাতের সরিষা চাষ করে ভালো ফলন হয়েছে। স্থানীয় ভোজ্য তেলের চাহিদা মিটিয়ে অন্যত্র সরবরাহ করা যাচ্ছে। কৃষকদের সরিষা চাষে সার্বিক সহযোগিতার কথা জানায় কৃষি বিভাগ। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 6,125 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 7,350 মেট্রিক টন। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সিলেটের সড়ক মহাসড়কে গাড়ি চললেই ধুলায় ঢেকে যায় চারপাশ। নির্মাণ কাজ ও খানাখন্দকে দুষছেন বাসিন্দারা। বাড়ছে শ্বাসতন্ত্রের রোগের সংখ্যা, বাড়তি সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞের। এবং দখল দূষণে অস্তিত্ব সংকটে ময়মনসিংহ বিভাগের শতাধিক নদ নদী। শুরু হয়ে পড়েছে বেশিরভাগ প্রাকৃতিক জলাধার। প্রাণ ফেরাতে উদ্যোগ নেওয়ার দাবি। এ ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়।